প্রেগনেন্সির রিপোর্ট নিয়ে বাড়িতে চলে এসেছি অতুলকে সারপ্রাইজ দেব বলে। ডুপ্লিকেট একটা চাবি আমার ব্যাগে সবসময় থাকে, তাই আর দরজা খুলতে কোনো অসুবিধা হয়নি। দরজা খুলে সোজা নিজের ঘরে চলে গেলাম। গিয়ে নিজেই যে এত বড় সারপ্রাইজ পাবো ভাবিনি। আমার আর অতুলের দীর্ঘ 7 বছরের সম্পর্ক। আমি আমার পরিবারের বিরুদ্ধে গিয়ে ওকে বিয়ে করেছি। 4 বছরের সংসার। আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে। বাবা মা বিয়েতে রাজি ছিল না। অতুল তখন একটা ছোটোখাটো প্রাইভেট কোম্পানিতে চাকরি করত। বেতনও তেমন নয়। ওর মা বাবা ভাই বোন আরামবাগে থাকে। শ্বশুরবাড়িতে টাকা পাঠাতে হয়। ওর হয়তো তখন টাকা কম ছিল, কিন্তু ভালোবাসা কম ছিল না। আমাদের এই দিয়েই খুব ভালোভাবে হয়ে যেত। হ্যাঁ, হয়তো শখবিলাসিতা ছিল না, কিন্তু শান্তি ছিল মনে। আমিও লেখাপড়া জানা মেয়ে, আমি চেয়েছিলাম চাকরি করতে, কিন্তু আমার স্বামী অতুল চাকরি আমাকে করতে দেয়নি। ও বলতো, তুমি শুধু আমায় ভালোবাসবে আর আমার জন্য অপেক্ষা করবে, তাহলেই হবে, আমি সব সামলে নেব। আমি ওর ভালোবাসায় এতটা বিভোর ছিলাম যে ও যা বলতো তাই চোখ বুজে বিশ্বাস করে নিতাম। এইভাবে 4 বছর পার করি। অনেক সুখেই ছিলাম। আমাদের একটাই দুঃখ ছিল, একটা সন্তানের। তবু আমরা খুশি ছিলাম এই ভেবে যে একদিন ভগবান ঠিকই মুখ তুলে তাকাবেন। মাসের শেষের দিনগুলো অনেক কষ্ট করতে হতো আমাদের। তবু আমি ওর হাত ছেড়ে দিইনি, এমনকি বাবা মাকে জানতেও দিইনি। বড়লোক পরিবারের মেয়ে হয়েও আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। অতুল আমার কষ্ট বুঝতো, আমাকে চলে যেতেও বলতো, কিন্তু আমি ওর সাথ ছাড়িনি। 1 বছর আগে ও নতুন চাকরি পায়। ভালো বেতন ছিল। চাকরি পেয়ে আমার জন্য অনেক কেনাকাটা করে নিয়ে আসে। অনেক খুশি ছিল সে। আমিও ওর খুশি দেখে বেশি খুশি হয়েছিলাম। এবার হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু হলো উল্টো। কিছুদিন থেকেই দেখি রাত করে বাড়ি ফেরে। আমি অপেক্ষা করে বসে থাকি খাবার টেবিলে, আর ও এসে না খেয়েই শুয়ে পড়ে। আমি জিজ্ঞাসা করলে বলে, বসের সাথে ডিনার করে এসেছে, আমি যেন খেয়ে নিই। আমারও সে রাতে আর খাওয়া হতো না। আমি বিষয়টা এত গুরুত্ব দিইনি, কিন্তু সেদিন রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। বিছানা হাতড়ে দেখি অতুল নেই। আমি ভাবলাম হয়তো বাথরুমে গেছে, কিন্তু 10-15 মিনিট হয়ে গেল ও আসলো না। তখন আমি বিছানা ছেড়ে ভেজানো দরজাটা খুলে যেতেই কিছু শুনতে পাই। কেউ যেন আস্তে আস্তে কথা বলছে কারোর সাথে। আমি এগিয়ে যাই নিঃশব্দে। কাছে গিয়ে যা শুনতে পাই তাতে আমি স্তব্ধ, হতবাক হয়ে যাই। ফোনে প্রেমের আলাপে ব্যস্ত অতুল। আমি আর দাঁড়াতে পারলাম না। বিছানায় এসে বালিশে মুখ চেপে কাঁদছিলাম। যাকে আমি এত ভালোবাসলাম, যার জন্য আমি বাবা মার বিরুদ্ধে গিয়ে ওকে বিয়ে করলাম, সে আমাকে এইভাবে ঠকালো। তাই হয়তো বলে যে বাবা মা সন্তানের জন্য কোনো সিদ্ধান্ত ভুল নেয় না। আমরা সন্তানরাই বুঝতে ভুল করি, আর যখন বুঝি তখন অনেক দেরি হয়ে যায়, হাত থেকে সব বেরিয়ে যায়। আমারও তাই হয়েছে। বাবা মাকে এখন খুব মনে পড়ছে। অতুলের আসার শব্দ শুনে আমি ঘুমের ভান করে থাকি। ও এসে আমার পাশে শুয়ে পড়ল। আমার এখন ওর পাশে শুতেও ইচ্ছে করছে না। আমি সকালের অপেক্ষা করতে লাগলাম। সকালে অতুল ডাইনিং টেবিলে খেতে বসে। আমি প্রতিদিনের মতো আজও সকালে খাবার বেড়ে দিলাম। অতুল খেতে বসে পড়ল। আমাকে বলল, তোমার কি মন খারাপ? আমি মাথা নাড়িয়ে না বললাম। অতুল বলল, তুমিও খেতে বসে পড়ো। আমি অতুলের দিকে তাকিয়ে বললাম, মেয়েটা কে? ও একটু থমকে গিয়ে বলল, কোন মেয়ে? আমি আর চোখের জল লুকোতে পারিনি। চোখ ভরা জল নিয়ে ওর চোখে চোখ রেখে বললাম, যার সাথে মাঝরাত পর্যন্ত কথা বলো, যাকে কল্পনা করে রাতে ঘুমাও, সব কিছুই এখন তাকে ঘিরে, শুধু শরীরটা আমার। এখন হয়তো তাকে আমার মাঝে খুঁজে বেড়াও, তাই না? অতুল আমাকে ধমকে বলল, কি যাতা বকছো বলো তো? শরীর ঠিক আছে তোমার, না মাথাটা গেছে? আমি জোর গলায় বললাম, হ্যাঁ, মাথাটা গেছে, সেই জন্যই তো তোমার মতো একটা মানুষকে ভালোবেসেছিলাম। অতুল সেদিন অনেক কিছু বুঝিয়ে অফিসে চলে যায়, কিন্তু মনে একবার কিছু সন্দেহ ঢুকে গেলে আর বের হয় না। এইভাবেই চলতে লাগলো দিন। এর মধ্যে আর কিছু আমার চোখে পড়েনি। আবারও আগের মতো আমায় ভালোবেসে আগলে রাখছে। আমি ভাবলাম হয়তো আমি ভুল ছিলাম। 2 মাস পরে হঠাৎ আমার মাথা ঘোরা, বমি ভাব হতে থাকে। আমার পিরিয়ড 3 মাস বন্ধ হয়ে গেছে।
আমি মনে মনে যা ভাবছি তা যদি সত্যি হয় তবে অতুল খুব খুশি হবে। ও চাই তো আমাদের একটা সন্তান হবে, কিন্তু ভগবান না দিলে কি আর করা যাবে। আমরা 4 বছর অনেক চেষ্টা করেছি, লাভ হয়নি। এবার হয়তো ভগবান মুখ তুলে তাকিয়েছেন, তাই শিওর হতে ডাক্তারের কাছে যেতে তো হবে। আমি মনে মনে ভেবে নিয়েছিলাম পাকা খবর নিয়ে ওকে সারপ্রাইজ দেব, তাই ওকে বলি আমি আমার বাপের বাড়ি যাচ্ছি, কালকে আসবো। ও অনুমতি দিয়ে দিল। আমি ডাক্তারের চেম্বারে বসে আছি। কালকে টেস্ট করিয়েছি, আজ রিপোর্ট দেবে। আমার মন ভীষণ অস্থির হয়ে আছে, টেনশন হচ্ছে কি আসবে রিপোর্টে, তাই সকাল সকাল চলে এসেছি। আজ অফিস বন্ধ, অতুলও বাড়ি থাকবে। রিপোর্ট পজিটিভ হলে সোজা অতুলের কাছে চলে যাব। ও যে কি খুশি হবে ভেবে আমার মনে একটা উষ্ণ শিহরণ খেলে গেল। রিপোর্ট হাতে দাঁড়িয়ে আছি বাড়ির সামনে। রিপোর্ট পজিটিভ এসেছে। আমি মা হবে যে কেমন অনুভূতি তা প্রকাশ করার মতো নয়। একটা প্রাণ বেড়ে উঠছে আমার গর্ভে। ভগবান আমাদের মেয়েদের এই শক্তি দিয়েছেন, আমরা একটা প্রাণকে পৃথিবীতে আনতে পারি। আমার কাছে বাড়ির চাবি আছে। ওর ঘুমটা ভাঙাতে চাইনি, তাই চাবি খুলে ঘরের দিকে এগোতে থাকি। আনন্দে উত্তেজনায় বুকের ভেতরটা তোলপাড় করছে, কী রিয়াকশান হবে ওর জানার জন্য। ঘরে ঢুকে আমি যা দেখলাম তাতে আমার হাত পা কাঁপতে লাগলো। আমি কি দেখলাম? আমার বিছানায় ও অন্য মেয়ের সাথে। আমি চিৎকার করে অতুলকে ডাকি। আমার গলা শুনে ওদের ঘুম ভেঙে যায়। অতুল আমার দিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেল। আর মেয়েটারও যেন কোনো মানসিক বিকার নেই। ও স্বাভাবিকভাবে বাথরুমে চলে যায়। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। ঘরের বাইরে এসে সোফায় বসে কান্না করতে লাগলাম। সব শেষ হয়ে গেল। অতুল তখনও ঘরে। ওরা দুজন ঘর থেকে বের হয়ে আমার কাছে আসে। এখন অতুল স্বাভাবিক, যেন এটাই হওয়ার ছিল। অতুল আমার সামনে একটা কাগজ দিয়ে বলল সাইন করে দিতে। আমি ওর দিকে তাকালাম। ও আমাকে বলল আমার আর তোমার সাথে থাকা সম্ভব না। আমি করুণ চোখে ওর দিকে তাকালাম। অতুল বলল আমি তোমার সব দায়িত্ব নেব, মাসে মাসে তুমি টাকা পেয়ে যাবে। আমি অতুলকে বললাম আমার অপরাধ? অতুল মাথা নিচু করে বলল না, তোমার কোনো অপরাধ নেই, কিন্তু আমি আর তোমাকে চাই না। আমি আর বলতে পারলাম না যে তুমি বাবা হচ্ছ। আমি বলতে চাইনি। যার কাছে আমার মূল্য নেই তাকে বলে কি হবে? আমার সন্তানকে আমি বড় করব। আমি চোখের জল পুছে পেপারে সাইন করে দিই। যার জীবনে জায়গা নেই তার বাড়িতে থেকে কি করব? যাওয়ার আগে বলি তোমার আর আমার দায়িত্ব নিতে হবে না। তোমার টাকার দরকার নেই আমার। তোমাকে একটা সারপ্রাইজ দিতে এসেছিলাম, কিন্তু দেখো আমিই সারপ্রাইজ পেয়ে গেলাম। ভালো থেকো বলে আমি বেরিয়ে আসি। 5 বছর পর অতুল একটা পার্কে বসে আছে। এখানে কবিতার সাথে প্রথম দেখা তার। তারপর ভালো লাগা, ভালো লাগা থেকে ভালোবাসা, তারপর বিয়ে। তারপর কোথায় যেন হারিয়ে যায় ভালোবাসা, তারপর চিরতরে হারিয়ে ফেলা। আর যখন বুঝতে পারল তখন অনেকটা দেরি হয়ে গেল অতুলের। এসবই ভাবছিল অতুল। তখনই একটা চিরচেনা কণ্ঠ শুনতে পায় অতুল। কেমন আছো অতুল? মুখ তুলে দেখে কবিতার সামনে দাঁড়িয়ে। অতুল দাঁড়িয়ে গেল। কবিতা জিজ্ঞাসা করলো তুমি এখানে? অতুল বলল পুরনো স্মৃতি মনে করতে এসেছি। কবিতা যে হাসলো তা অতুলের চোখ এড়ায়নি। অতুল কিছু বলবে তখনই একটা ছোট্ট বাচ্চা এসে কবিতার হাত ধরে বলল মা তুমি এখানে কি করছো, চলো আমরা খেলি। বাবা মার সাথে খেলতে পারে না। কবিতা বলল তুমি যাও মা, আমি আসছি। মেয়েটা দেখতে ওই অবিকল অতুলের মতো। অতুল তাকিয়ে আছে মেয়েটার দিকে। অতুল বলল তুমি বিয়ে করেছো, এটা তোমার মেয়ে? কবিতা বলল হ্যাঁ আমার মেয়ে। অতুল বলল ওর নাম কি? কবিতা বলল ওর নাম প্রেরণা। আমার জীবনের প্রেরণা ও। অতুল বলল কি সুন্দর দেখতে হয়েছে। ও তো আমার মতো দেখতে হয়েছে। কবিতা হাসলো, মনে মনে বলল হবেই তো, ও তো তোমারই অংশ। কিন্তু তুমি জানতেও পারলে না যে তুমি বাবা হয়েছ। তুমি এমনই হতভাগ্য বাবা। শতরূপ এসে কবিতার হাত ধরে বলল চলো সন্ধ্যা হয়ে গেল, বাড়ি ফিরতে হবে তো। তখনই শতরূপের চোখ গেল অতুলের দিকে। শতরূপ হাত বাড়িয়ে বলল আরে অতুল যে, কেমন আছেন? অতুল অবাক হয়ে শতরূপের দিকে তাকালো। শতরূপ বলল কবিতার কাছে আমি সব শুনেছি। আপনি ভীষণ বোকা, নয়তো এমন স্ত্রীকে কেউ ঠকাতে পারে। তবে ধন্যবাদও দেব আপনাকে। অতুল এতক্ষণ মাথা নিচু করেই ছিল, এবার মাথা তুলে বলল কেন? শতরূপ বলে আপনি যদি কবিতার হাত ছেড়ে না দিতেন আমি কিভাবে ওর হাত ধরতাম বলুন তো? সেজন্য ধন্যবাদ।
অতুল ছলছল চোখে কবিতার দিকে তাকায়। কবিতা বুকের কোথাও যেন একটা সূক্ষ্ম কষ্ট অনুভব করলো। হয়তো মনের কোথাও অতুল এখনো আছে। সব ভোলা তো অত সহজ না। ও তো আর কম ভালোবাসেনি তাকে। ও তো ঠকায়নি অতুলকে। কবিতার দাঁড়ালো না। শতরূপ আর মেয়েকে নিয়ে অতুলের কাছ থেকে বিদায় নিয়ে হাঁটা দিল ও। না, আর পিছন ফিরে তাকাবে না। শতরূপ আর প্রেরণা এখন ওর জীবনের সব। আর কারোরই জায়গা নেই ওর জীবনে। অতুল হেঁটে যাওয়া 3টে মানুষকে দেখছে, কত হেসে খেলে আনন্দে দিন কাটাচ্ছে। দেখেই বোঝা যায় যে ওরা কত সুখী। আমারও তো এমন একটা হাসি খুশি পরিবার হতে পারত যদি আমি কবিতাকে একটু বুঝতাম। এখন আর আফসোস করা ছাড়া আর কিছুই করার নেই। আমি নিজের হাতেই সব শেষ করে দিয়েছি। শুধু মনে মনে চাইব, কবিতা তুমি সুখী হও। গল্পের সমাপ্তি এখানেই।